সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ঈদুল আজহা শেষে কোরবানি শেষে আমরা আবারও অনলাইনের ক্লাসে চলে আসছি। তোমাদেরকে এই ক্লাসে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি মোহাম্মদ এজাহারুল হক মুন্সি। আমি তোমাদের অভিভাবকদেরকেও সালাম জানাচ্ছি, যেহেতু মাঝে মাঝে ওনারাও আমাদের ক্লাসগুলি ফলো করেন। আমাদের স্কুলের পক্ষ থেকে, ম্যানেজিং কমিটির পক্ষ থেকে অনলাইনের ক্লাসে ওনাদেরকেও আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শিক্ষার্থীরা, আমরা অনেক দিন যাবৎ তোমাদের সাথে ক্লাস করতে পারতেছি না পরিস্থিতির কারণে, করোনা পরিস্থিতির কারণে। আমরা আসলে তোমরা অনেক বঞ্চিত হচ্ছ আমাদের ক্লাস থেকে। নিয়মিত যে ক্লাসগুলো ছিল এগুলো যদি চলতো আমরা অনেক কিছু পড়াতাম, কিন্তু আমরা তারও সামান্যতম কিছু প্রয়াস চালাচ্ছি এই ক্লাসগুলোর মধ্যে। তারপরে যদি তোমরা মনোযোগী হও, এতেও অনেক উপকৃত হবে। তোমাদের পরীক্ষা যথাসময় যথারীতি আসলে হয়েই যাবে হয়তো। এই জন্য আমরা প্রস্তুতি রাখবো। সারা বাংলাদেশব্যাপী এই আয়োজনটা হয়তো নাই, আমাদের বিশেষ বিশেষ স্কুলগুলোতে এগুলো চলছে। এই জন্য তোমরা সৌভাগ্যবান আমি মনে করি। আমরা আজকের আলোচনায় গণিত শেখাবো, তবে গণিতের একটা বিশেষ অংশ, সেটা হচ্ছে পরিমিতি, যেটাকে আমরা ইংরেজিতে মেনসুরেন্স বলি। এই পরিমিতির একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এই প্রশ্নটির সাথে সঙ্গতিপূর্ণ অনেকগুলি সৃজনশীল প্রশ্ন আমাদের থাকতে পারে। অত্যন্ত মনোযোগ সহকারে আমরা শুনতে থাকব। প্রশ্নটি আমি একটু আলোচনা করি, একটু শুনি। দেখা যাচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার। এটা হচ্ছে উদ্দীপক। এখান থেকে আমরা তিনটি প্রশ্নের উত্তর করব। যেমন প্রথম প্রশ্নটি দেখা আছে, এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। 2 নম্বরে বলা আছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। 3 নম্বরে হচ্ছে আয়তাকার ক্ষেত্রের বাইরে চতুর্দিকে যদি 1.5 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করা যায় বা তৈরি করতে হয়, এবং সেখানে 25 × 12.5 বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো। মানে কয়টি ইট লাগবে ওই রাস্তাটা বানাতে, সেটা আমরা বের করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা সবসময়ই তোমাদের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে থাকি, যেগুলো দিয়ে আমরা আসলে অঙ্কটা করব। সেই সব জিনিসগুলো জানা না থাকলে আমাদের বোধহয় কাজ করতে একটু সমস্যা হবে। আমরা বেসিক আইডিয়াগুলো একটু দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তার বাম পাশে দেখো আমি কিছু জিনিস লিখেছি। আমাদের লেখার বাইরেও কিন্তু অনেক কথা আসে। আয়তাকার বা বর্গাকার অথবা ত্রিভুজাকার কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা এবং তাদের সূত্রসমূহ ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো জানার সাথে সাথে আমাদের এই অঙ্ক করতে সুবিধা হয়। যেমন আমরা আয়তাকার কোনো ক্ষেত্রের কথা যদি বলি, জাস্ট এরকম একটা জায়গাকেই বলি। এটাকে নামকরণ করলাম না, তবে এটা আয়তাকার একটা জায়গা। তার মানে তার দৈর্ঘ্যটা বেশি, প্রস্থটা একটু কম, সেজন্য আমরা এটাকে আয়তাকার বলি। কিন্তু যখন আবার এর দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান হয়ে যাবে, তখন আমরা এটাকে বর্গাকার বলি। এই আইডিয়াগুলি তোমাদের থাকারই কথা, তোমরা যেহেতু নিচের ক্লাসগুলো পড়ে আসছো। বর্গাকার, এটা বর্গাকার, এটা আয়তাকার। আবার যদি এমন হতো তাহলে আমরা এটাকে আরেকটা আকৃতি বলবো। এটার আকৃতিটার নাম হচ্ছে 4টা বাহুই সমান, কিন্তু তার কোনো কোণ এক সমকোণ নয়। আবার বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরাল বলা যায়, সমানও বলা যায়। এমনি 4টা বাহু সমান, বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণ তার এক সমকোণ নয়। এক সমকোণ অপেক্ষা কেউ বড় কেউ ছোট। তাহলে এটাকে কিন্তু এটার নামকরণ আমরা করি রম্বস বলি, দেখাবো রম্বস। এই আইডিয়াগুলি যার যত পরিষ্কার, পরিমিতির অঙ্ক করতে তার তত বেশি সুবিধা হবে। এটা হচ্ছে বর্গক্ষেত্র বা বর্গাকার, এটাকে বর্গ বলি আমরা। এটাকে আমরা আয়ত বলি। আয়ত দ্বারা সীমাবদ্ধ যে জায়গাটা, ভেতরের যে অংশটা, এটাকে আমরা আয়তক্ষেত্র বলি। এটা যেমন বর্গ বলি, বর্গ দ্বারা বেষ্টিত যে জায়গাটা বা ক্ষেত্রটা, তাকে আমরা বর্গক্ষেত্র বলি। আর এই রম্বস দ্বারা বেষ্টিত ক্ষেত্রটাকে বলবো আমরা রম্বস ক্ষেত্র। তেমনিভাবে ট্রাপিজিয়াম ক্ষেত্র, এটাকে আমরা ট্রাপিজিয়াম বলি। নাম যদি দিই ABCD, দেখো এটার মধ্যে এই বাহুটা এবং এই বাহুটা, অর্থাৎ বিপরীত দুইটা বাহু সমান্তরাল, কিন্তু এই দুইটা বাহু সমান্তরাল না। তাহলে এটাকে আমরা ট্রাপিজিয়াম বলি। প্রশ্ন হচ্ছে সমান্তরাল বা সমান্তরাল না জিনিসটা কেমন। যেমন আমি যদি এই দুটো রেখাকে উপরের দিকে টেনে নিই, এভাবে যদি টেনে নেই, কখনো অবশ্যই মিলে যাবে, কোথাও না কোথাও মিলে যাবে। এই মিলে গেলে এইরকম দুটি রেখাকে আমরা কখনো সমান্তরাল বলবো না। কিন্তু যদি এই দুটো রেখাকে আমরা দুদিকে বৃদ্ধি করে দিই, বাড়িয়ে দিই, এবং এটা যদি অনেক অনেক দূর পর্যন্ত বাড়াতে থাকি, কখনো কিন্তু কেউ কাউকে ছেদ করবে না, মিলবে না।
তাহলে এই দুইটা রেখাকে এই জন্য আমরা বলি সমান্তরাল অথবা প্যারালাল লাইন, আর এটাকে বলা হয় অসমান্তরাল, এটাকে বলা হয় অসমান্তরাল। আমি বোধহয় একটু আগে ভুল বলেছিলাম। এইরকম দুইটা যখন একটার সাথে মিলে যাবে, ছেদ করবে, তখন এটাকে বলা হয় অসমান্তরাল, আর এটাকে বলা হয় সমান্তরাল। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ধারণা একটু স্পষ্ট হলাম, তারপরে রম্বসটা বুঝলাম, বর্গটা বুঝলাম, আয়ত বুঝলাম। তারপরে আমাদের একটা জিনিস বাকি আছে, সামান্তরিক। জাস্ট সামান্তরিক। এখানে দেখো এই বিপরীত বাহু দুইটা পরস্পর সমান এবং সমান্তরাল, আবার এই দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণই এই মুহূর্তেও কিন্তু কেউ সমকোণ নয়। তাহলে এটাকে আমরা সামান্তরিক বলি। তবে সামান্তরিকের পর্যায়ে আমরা এটাকেও ফেলতে পারি, এটাকেও ফেলতে পারি, এটাকেও ফেলতে পারি, এটাকে ফেলতে পারি, কিন্তু এটাকে কখনো সামান্তরিক বলা যাবে না। তাহলে আমরা চারটা জিনিসকে কিন্তু সামান্তরিক বলতে পারি। এটা সামান্তরিক, এটা সামান্তরিক, এটা সামান্তরিক, এটাও সামান্তরিক, নিজে নিজেই সামান্তরিক। তাহলে একমাত্র একটি হচ্ছে সামান্তরিক নয়, চতুর্ভুজের মধ্যে একটি হয় সামান্তরিক নয়, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। এখন আমি তো এগুলো শুধু দেখালাম, কিন্তু এগুলোর প্রত্যেকটারই সংশ্লিষ্ট কিছু সূত্র আছে। যেমন এটার সূত্রের কথা, এইটার সূত্র দিয়ে কিন্তু আমার আজকের প্রথম প্রশ্নের উত্তর করব, দ্বিতীয় প্রশ্নের উত্তর করব। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কথা আমরা সবাই জানার কথা, যে এটার দৈর্ঘ্যের সাথে যদি প্রস্থ গুণ করি, আমরা কি দৈর্ঘ্য যদি এ দিয়ে প্রকাশ করি, প্রস্থ যদি বি দিয়ে প্রকাশ করি, তাহলে তার ক্ষেত্রফল কিন্তু আমি বলবো দৈর্ঘ্য গুণন প্রস্থ, দ্যাট ইজ এবি। আমরা তার ক্ষেত্রফলকে বলবো কি এবি বলবো। আর বর্গের বাহুকে যদি আমি এ দিয়ে প্রকাশ করি, তাহলে বর্গের এই বাহুটাও কিন্তু এ হবে, এই বাহুটাও কিন্তু এ হবে, এই বাহুটাও কিন্তু এ হবে, কারণ চারটি বাহু যার সমান তাকেই তো আমরা বর্গ বলি। আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, সেই একই সূত্রেই, তবে এখানে দৈর্ঘ্য যত প্রস্থ কিন্তু ততই। সেজন্য আমরা এটার ফল লিখব এ গুণন এ, তার মানে এ স্কোয়ার। আমরা বলবো বাহুর স্কোয়ার, বাহুর স্কোয়ার মানে হচ্ছে তার ক্ষেত্রফল। আর রম্বসের বেলায় ক্ষেত্রফল কিন্তু একটু ভিন্ন, অর্থাৎ আমরা এখানে যদি একটা কর্ণ আঁকি, এখানে যদি একটা কর্ণ আঁকি এবং নামকরণ যদি তাকে ABCD বলি, তাহলে তার ক্ষেত্রফলটা হবে, এই ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু AB ইন্টু CD, AC ইন্টু BD, সরি, AC হচ্ছে একটা কর্ণ, BD হচ্ছে আরেকটি কর্ণ। অর্থাৎ বোঝা গেল দুটি কর্ণের গুণফলকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু এটার কি পাওয়া যাবে, রম্বসের ক্ষেত্রফল পাওয়া যাবে। এই বেসিক আইডিয়াগুলো যার যত স্পষ্ট, গণিতে সে তত বেশি এক্সপার্ট, সে কত বেশি এগিয়ে যাবে। এটা হচ্ছে একটা সামান্তরিক। এটার ক্ষেত্রফল শুধু হচ্ছে তার ভূমি হচ্ছে নিচেরটা, এটাকে যদি বি দিয়ে প্রকাশ করি, এখান থেকে এটা যদি আঁকা হয়, এখান থেকে যদি উপরের দিকে এটা আঁকা হয়, তাহলে উভয় ক্ষেত্রেই এটাও যেমন উচ্চতা, এটাও কিন্তু তার উচ্চতা। তার মানে উচ্চতাকে যদি এইচ দিয়ে প্রকাশ করা হয়, তার ক্ষেত্রফলের সূত্র হবে বি ইন্টু এইচ, বিএইচ। ট্রাপিজিয়ামের বেলা একটু ভিন্ন, অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, আমরা যদি এটাকে এ দিয়ে প্রকাশ করি, নিচেরটাকে যদি বি দিয়ে প্রকাশ করি, আর এখানে যদি আমরা উচ্চতা আঁকি, এটাও কিন্তু একই উচ্চতাই হবে। এটাকে যদি আমরা এইচ দিয়ে প্রকাশ করি, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু A প্লাস বি ইন্টু এইচ। এই কথাগুলো আসলে বইয়ে আছে, আমি একটু মনে করিয়ে দিচ্ছি আর কি, মনে করিয়ে দিয়ে আমরা মূল অঙ্কে চলে যাব। তাহলে আমরা চতুর্ভুজ সংক্রান্ত 4টা বিষয়েরই ক্ষেত্রফল আমরা জানলাম। আর পরিসীমার কথা বললে, যেমন এখানে পরিসীমা বলতে আসলে আমরা বাউন্ডারি ওয়ালকে বুঝি। যেমন এটা, এই 4টি বাহুকে যদি একত্রীকরণ করা হয়, তাহলে তার দৈর্ঘ্যটা যত হবে সেটাই হচ্ছে তার পরিসীমা। তার মানে A প্লাস বি, কিন্তু এদিক দিয়েও কিন্তু একটা বি আছে, এদিক দিয়েও কিন্তু একটা এ আছে। তার মানে দুই দিক দিয়ে দুইটা এ মানে টুয়াইস এ, আবার দুই দিক দিয়ে দুইটা বি মানে হচ্ছে টুয়াইস বি। এখন যদি কমন নেওয়া হয় 2টা, তাহলে A প্লাস বি, এ হচ্ছে দৈর্ঘ্য, বি হলো প্রস্থ। তাহলে আমি তার পরিসীমা বের করছি কি পেলাম, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাও তার পরিসীমা সূত্র। এটা হচ্ছে যেহেতু সবগুলোই এ, তাহলে 4টে যোগ করে দিলে যত হবে 4A, এটার পরিসীমা হচ্ছে 4A। এখানেও কিন্তু তার 4টা ভর যোগফলকে তো আমরা পরিসীমা বলবো। এখানেও কিন্তু তার সমান্তরাল 2টি ভর যোগফল এবং অসমান্তরাল 2টি ভর যোগফলকে তার পরিসীমা বলবো। আমরা পরিসীমা জানলাম, বিভিন্ন রাশিগুলির ক্ষেত্রফল জেনে নিলাম। এবার আয়তাকার ঘনবস্তু নামে একটা শব্দ আছে, আয়তাকার ঘনবস্তু নামে একটা কিছু আছে, আমরা সেটা নিয়ে একটু কথা বলে মূল অঙ্কে চলে যাব। একদিনে সব কথা বলা যাবে না, কারণ পরিমিতিতে অনেক নতুন নতুন তথ্য আছে, যেগুলো তোমরা নিচের ক্লাসে সবগুলি পড়ে আসুনি। স্টুডেন্ট, আমরা যদি একটা আয়তাকার ঘনবস্তুর কথা ভাবি, জাস্ট একটা আয়তক্ষেত্র আঁকলাম, ঠিক তার উপরিপাতন করলাম আরেকটা আয়তক্ষেত্র,
করে আমরা যদি তার এই বিন্দুগুলি যোগ করে দিই, এটা যোগ করে দিই, এটা যোগ করে দিই, হ্যাঁ, তাহলে এখন যেটা আমরা পাইলাম এটা কিন্তু এটা আয়তাকার ঘনবস্তু। এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে যদি এ দিয়ে প্রকাশ করা হয়, প্রস্থকে যদি আমরা বি দিয়ে প্রকাশ করি, প্রস্থ এই যে এই অংশটা হবে প্রস্থ বি দিয়ে প্রকাশ করি, আর উচ্চতাকে যদি আমরা সি দিয়ে প্রকাশ করি, তাহলে এটার বেলায় কিন্তু কয়েকটা সূত্র আছে। যেমন আয়তাকার ঘনবস্তুর বেলায় তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তো সবগুলি তলের ক্ষেত্রফল। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2টা এবি, 2টা বিসি, 2টা সি হবে। এরকম লিখলে যেমন রাইট, 2 কমন নিয়ে লিখলেও রাইট, 2ab + bc + c। এটা হচ্ছে তার সবগুলো তলের ক্ষেত্রফলের সূত্র, 2ab + bc + c। যদিও আজকে আলোচনা আমাদের এটা লাগবে না। আর তার যেমন এই ঘরটা একটা আয়তাকার ঘর, এটার বেলায় কিন্তু তার সবগুলো তলের ক্ষেত্রফল বের করতে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, আবার বি মানে প্রস্থ, সি মানে উচ্চতা। এই সূত্রে মান বসালেই আমরা তার সবগুলো তলে কতটুকু জায়গা আছে আমরা বের করে নিতে পারি। এবং এখন যদি আমরা এইভাবে কোণাকুণি করে এটা যোগ করে দিই, এই কোণায় কোণার সাথে যোগ করে দিই, তাহলে এটাকে বলা হয় তার কর্ণ, এটাকে বলা হয় তার মূল কর্ণ। এই কর্ণেরও কিন্তু একটা সূত্র আমাদের আছে, এটা মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার প্লাস উচ্চতার স্কয়ার এবং তার বর্গমূল। এটা হচ্ছে তার কর্ণের সূত্র। আর যদি তার আয়তনের কথা বলা হয়, তাহলে আয়তন তো আমরা সচরাচরই জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তিনটাকে বলা হয় তার আয়তন। আবার অনেক সময় এই পিঠের উপর দিয়ে কিন্তু কর্ণ আঁকা যেতে পারে, এটাকে বলা হয় পৃষ্ঠতলের কর্ণ। এই পৃষ্ঠতলের কর্ণের সূত্র হচ্ছে পৃষ্ঠতলের কর্ণ, এটার সূত্র হচ্ছে তোমার √2 মাত্রার বর্গ এবং তার বর্গমূল। 2 মাত্রার বর্গের সমষ্টি এবং তার বর্গমূল, দ্যাট ইজ দৈর্ঘ্যের মাত্রা প্লাস প্রস্থের মাত্রা, তার বর্গ এবং যোগফল সমষ্টি, তার বর্গমূল করলে আইসা যাবে উপরের তলের ক্ষেত্রফল, কর্ণটা আসবে। এভাবে কিন্তু তার দৈর্ঘ্য বরাবর কর্ণ হতে পারে, প্রস্থ বরাবর কর্ণ হতে পারে, উচ্চতা বরাবর কর্ণ হতে পারে। আমরা এত ব্যাপক কথাবার্তা অবশ্য একদিনই বললাম। চলো আমরা সংশ্লিষ্ট যেগুলো দরকার আজকের আলোচনার মধ্যে, আজকের প্রশ্নের সমাধান করতে যেগুলো দরকার সেগুলোর উপর যেহেতু একটু আলোচনা হয়েছে, আমরা মূল পাঠে যাই, আলোচনা শুরু করে দিচ্ছি। দেখো প্রশ্নটির উত্তর শুরু করলাম। প্রথম প্রশ্নের উত্তরে আমরা বের করব x চলকের মাধ্যমে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করব। আমরা ক নম্বরের উত্তরে আমরা লিখব, দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ আমরা ধরে নিলাম, ছোটোটাকে আমি x ধরে নিলাম, প্রস্থ x মিটার ধরে নিলাম মিটার, কারণ আমাদের এই ক্ষেত্রফলটা বর্গমিটারে বের করতে বলা। আচ্ছা, আমরা মিটার ধরে নিতে পারি এই জন্য, কারণ ক্ষেত্রফলটা বর্গমিটারে আছে, এই জন্য আমরা এটাকে দৈর্ঘ্য বা প্রস্থটাকে কিসে ধরে নিলাম, x মিটারে ধরে নিলাম। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে প্রশ্নের ভাষায়, উদ্দীপকের মধ্যে কথাটা লেখা আছে যে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমার সমান। এখন বলছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, তার মানে দৈর্ঘ্যটা হবে তাহলে কত, 3x মিটার। তাহলে আমি x চলকের মাধ্যমে প্রস্থ যখন ধরলাম, x মিটার ধরলাম, তখন দৈর্ঘ্যটা প্রস্থের ভাষায়, প্রশ্নের শর্ত মতে 3x মিটার চলে আসলো। সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা, আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা, তারা যেভাবে প্রশ্ন করেছে আমরা সেভাবেই লিখব। তারা বলেছে আয়তক্ষেত্রটির পরিসীমা, অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা হবে, একটু আগে বলেছি আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র, অর্থাৎ 2 দৈর্ঘ্য যোগ তার প্রস্থ, এত মিটার হবে, এবং তাতে আসবে 2 × 3x + x, দ্যাট ইজ 4x, এত মিটার, এবং এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হবে 8x মিটার। তাহলে আমাদের প্রথম প্রশ্নের 2 নম্বর পাওয়ার জন্য এতটুকু লিখলেই যথেষ্ট। অর্থাৎ আমি প্রথমে প্রস্থের কথা মতে আমি প্রস্থটাকে x ধরেছিলাম, দৈর্ঘ্যটা হবে তার 3 গুণ, তার মানে 3x মিটার। আর আয়তক্ষেত্রের পরিসীমার কথা আমরা একটু আগে সূত্রে বলেছিলাম 2 × তার দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেহেতু 3x + x তাহলে 4x হবে, 4x-এ 2 দিয়ে গুণ করলে হবে এটা 8x মিটার।
তাহলে প্রথম প্রশ্নে যা চেয়েছে আমরা তার উত্তর বের করে ফেললাম। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 8x মিটার। একটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। সেকেন্ড টাইম আমাদের দ্বিতীয় প্রশ্নে আমরা যাব, খ নম্বরের উত্তরে যাব। আমরা একটা কাজ করি, আমরা এই জায়গাটা মুছে দেই, মুছে আমাদের প্রশ্নগুলি তো মনে আছে না, অথবা আমি প্রথম প্রশ্নের উত্তরটা মুছে ফেলি। প্রশ্ন সবগুলো মুছলে কিন্তু উত্তর করতে একটু সমস্যা হতে পারে, তোমাদেরও বুঝতে সমস্যা হতে পারে। প্রথম প্রশ্নের উত্তর কিন্তু শেষ। দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমাদেরকে বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো, কিন্তু শর্ত দেওয়া আছে বর্গক্ষেত্রটির পরিসীমা হচ্ছে একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। কিন্তু আয়তক্ষেত্রটির আবার ক্ষেত্রফল দেওয়া আছে, প্রশ্ন ক্ষেত্রফল দেওয়া আছে। আমি খ নম্বর লিখব, কয়ে প্রাপ্ত আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ছিল 3x মিটার এবং আয়তক্ষেত্রটির প্রস্থ শুধু লিখে দাও, প্রস্থ আমরা ধরেছিলাম x মিটার। আর দৈর্ঘ্যপ্রস্থ যেহেতু জানা আছে, তাহলে আয়তক্ষেত্রটির কী বের করা যাবে? ক্ষেত্রফল বের করা যাবে। সুতরাং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে নিশ্চয়ই দৈর্ঘ্য গুণন প্রস্থ, দ্যাট ইজ 3x ইন্টু x, এবং মিটার যখন গুণ হয়ে যাবে তখন এটা হবে বর্গ মিটার। তাহলে কত আসলো? 3x স্কোয়ার বর্গ মিটার। এটা আমি ক্ষেত্রফলটা জেনে গেলাম। উদ্দীপকে যে আয়তক্ষেত্রের কথা বলা আছে, সেই আয়তক্ষেত্রটির কী বের করে ফেললাম আমরা? তার ক্ষেত্রফলটা বের করে ফেললাম, 3x স্কোয়ার বর্গ মিটার। কিন্তু মজার বিষয় হচ্ছে এই ক্ষেত্রফলটা আবার দেওয়া আছে 1200 বর্গ মিটার। তার মানে আমি লিখতে পারি প্রশ্ন মতে 3x স্কোয়ার ইকুয়াল টু এই যে 1200। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে, অ্যাজ পার কন্ডিশন, প্রশ্ন মতে 3x স্কোয়ার ইকুয়াল টু 1200। অতএব x স্কোয়ার ইকুয়াল টু, সমাধান করে আমরা x এর মানটা বের করব, 1200 ডিভাইডেড বাই 3, বা x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত হবে? 400। কারণ আমরা 1200কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 4 12, 400 হবে। পরবর্তীতে আমরা যদি x এর মান বের করতে যাই, তাহলে নিশ্চয়ই বর্গমূল করতে হবে। বর্গ থেকে বর্গমূল বের করতে গেলে ওই পাশটাকে বর্গমূল করতে হয়, তাহলে x এর মান পাবো। সুতরাং x ইকুয়াল টু পাবো 20, পাবো 20। তার মানে আমি প্রস্থটা জেনে গেলাম, আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ জেনে গেলাম। এখন আমরা বের করবো তার দৈর্ঘ্যটা, কারণ আমরা কিন্তু বলা আছে দৈর্ঘ্যটা তার 3 গুণ। আমরা উপরের অংশটা মুছে ফেলছি। সুতরাং এখানে আমরা লিখতে পারি, ফেয়ার করে লিখতে পারি, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ সমান 20 মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে নিশ্চয়ই তার 3 গুণ, দ্যাট ইজ 3x। আমরা 3x লিখেছিলাম আগে, এখন 3 ইন্টু x এর মানটা 20 বসিয়ে দিলাম, তাহলে হলো 60 মিটার। তারা প্রশ্ন করেছে কিন্তু বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা কি করব? ক্ষেত্রফল জানছি, তাহলে এবার কিন্তু পরিসীমাটা বের করতে পারি। কার? আয়তাকার ক্ষেত্রটারই পরিসীমা, যেহেতু দৈর্ঘ্যপ্রস্থ আমাদের জানা হয়েছে। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা, আমি খ নম্বরের প্রশ্ন উত্তর করতেছি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা সমান 2 ইন্টু তার দৈর্ঘ্য যোগ তার প্রস্থ। কারণ আমরা দৈর্ঘ্য বলে বের করেছিলাম 60, প্রস্থ বের করেছিলাম 20। এখানে আমরা মিটার লিখব, তার মানে হচ্ছে 2 ইন্টু 20 আর 60 যোগ করলে হবে 80, তার মানে 160 মিটার। অর্থাৎ 80 দুগুণে 160, 160 মিটার পেয়ে গেল।
এই পরিসীমাটা কিন্তু আয়তক্ষেত্রের, কিন্তু প্রশ্নে বলা আছে এই পরিসীমাটা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারি যে বর্গক্ষেত্রটির পরিসীমার সমান সমান 160 মিটার। আমি আবার উপরের অংশটা মুছে দিচ্ছি, অথবা এই অংশটা এখন লাগে না, এতটুকু মুছে দিলাম। প্রশ্নের শর্ত মতে লিখতে পারো, প্রশ্নের শর্ত মতে কি লিখতে পারি আমরা? বর্গক্ষেত্রটির পরিসীমা ইকুয়াল টু, বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 160। যেহেতু তারা বলেছিল আয়তক্ষেত্রটির পরিসীমা অথবা বর্গক্ষেত্রটির পরিসীমা এটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 160 মিটার। সুতরাং বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য আমরা কিন্তু একটু আগে বলে আসছিলাম যে 4টা বাহু সমান বর্গক্ষেত্রে পেলাম। এটা যদি এই হয়, এটাও এই হবে, এটাও এই হবে, এটাও এই হবে। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে আমরা এ দিয়ে যদি প্রকাশ করি তা পাবো আমরা 160 ডিভাইডেড বাই 4। কারণ 4টার যোগফল যদি 4a হয়, তাহলে একটার দৈর্ঘ্য বের করতে আপনি 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 4 কাটা গেলে এই থাকতেছে। তাহলে আমি এখানে 160কে আমরা ভাগ করবো 4 দিয়া। তাহলে আমরা পাবো কত? আমরা পাবো 4 4 16, 40 মিটার, অর্থাৎ 40 মিটার পেয়ে গেলাম। আমি বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য জেনে গেলাম 40 মিটার। আচ্ছা, আমাদের তৃতীয় প্রশ্নটাতে ছিল 40 মিটার। হ্যাঁ, বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। দ্বিতীয় প্রশ্ন ছিল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলটা কত। তাহলে ক্ষেত্রফল এখন কত হবে? 40কে 40 দ্বিগুণ করবো, বাহুর স্কোয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, এটা এখানে লিখি। তৃতীয় গ নম্বরের প্রশ্নটা মুছে ফেলতে পারি না, কারণ আমাদের প্রশ্নটা এটা সলভ করার বাকি আছে, এই জন্য রেখে দিলাম। উত্তরটা নিচের অংশে লাগাম। সুতরাং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে কত স্কোয়ার হবে? 40 তার স্কোয়ার এবং বর্গ মিটার। এটা যদি মিটার হয় তাহলে বর্গ মিটার, তাহলে 40 40 1600 বর্গ মিটার। আমাদের দ্বিতীয় প্রশ্নে খতে এরকমই বলা ছিল যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 1600 বর্গ মিটার। আরেকটি প্রশ্নের উত্তর করব আমরা গ নম্বরে, সর্বশেষ প্রশ্ন। সেটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের বাইরে চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করতে 25 গুণন 12.5 এত বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো। মানে একটা ইটের তল যদি এরকম হয়, 25-এ 12.5 দ্বিগুণ করে যত হবে সেটা হবে তার একটা ইটের ক্ষেত্রফল। ওই ইট দিয়া, কয়টা ইট দিয়া এই বাগানটার চতুর্দিকে, যেমন আয়তাকার বাগানটাকে একটু দেখাচ্ছি, যেটার মধ্যে আমি রাস্তা দেখানো হবে 4 মিটার রাস্তা। তৃতীয় প্রশ্নের উত্তরে আমরা এটা বলবো, এবং এটা এটা হলো 1.5 মিটার, 1.5 মিটার, 1.5 মিটার, 1.5 মিটার, সবগুলোই 1.5। এই চওড়াটা, রাস্তার চওড়াটা 1.5 মিটার, চতুর্দিকের রাস্তাটা। এখন আমাকে বলা হচ্ছে এই রাস্তাটা বাঁধতে এই 25 × 12.5 বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করতে বলছে, সংখ্যা বের করতে হবে। তার মানে আমাদের কাজ হবে, এক্ষেত্রে কাজটা কি হবে? আমি কিন্তু তার দৈর্ঘ্যটা কিন্তু জানতাম, এই পুরো দৈর্ঘ্যটা কিন্তু ভেতরে ভেতরে এই দৈর্ঘ্যটা কিন্তু 60 মিটার ছিল, আমরা পেয়েছিলাম আগের অঙ্কে। অর্থাৎ খ নম্বরে আলোচনা করতে গিয়ে আমরা 60 মিটার পেয়েছিলাম এটা, আর এটা পেয়েছিলাম আমরা কত মিটার? 20 মিটার। মূল আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা ছিল 60 মিটার, প্রস্থটা ছিল 20 মিটার, কিন্তু তার বাইরে এখন 1.5 মিটার রাস্তা আছে। আমাকে বলা হচ্ছে রাস্তাটি বাঁধতে এই বাপের কয়টা ইট লাগবে। স্টুডেন্ট, আমরা উপরের অংশটা একটু মুছে দিচ্ছি। এখানে একটা কাজ হচ্ছে, প্রথমেই আমরা রাস্তা সহ একবার সবটা জায়গার ক্ষেত্রফল বের করব, আর ভেতরে 60 × 20-এর গুণফলটা আয়তাকার ক্ষেত্রফলটা আমরা বের করব। ভেতরের ক্ষেত্রফলটা আমি পুরো ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেব, তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল অটোমেটিক বেরিয়ে যাবে। ওই রাস্তার ভিতরে আমরা কিন্তু ইটটা বসাবো। তাহলে আমরা প্রথমে কাজ করব, লিখব 1.5 মিটার, 1.5 মিটার, এটা কিন্তু গ নম্বর উত্তর বলছি। 1.5 মিটার
5 মিটার বিস্তৃত রাস্তাসহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান নিশ্চয়ই 60 মিটার প্লাস, এদিক দিয়ে রাস্তায় 1.5, এদিক দিয়ে কিন্তু 1.5, তার মানে এই 60-র সাথে 2 × 1.5 গুণ হয়ে যাবে। তাহলে আমি এখানে পেয়ে যাব তার মূল রাস্তা সহ তার দৈর্ঘ্যটা পেয়ে যাব, এটা কিন্তু 3 হয়ে যাবে, তার মানে এটা হবে 63 মিটার। তার অর্থ হলো 60 × 3 মানে 63 মিটার হবে তার দৈর্ঘ্যটা হয়ে গেল, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য হয়ে গেল। ঠিক একইভাবে আমরা এবার বের করব তার প্রস্থটা বের করব। প্রস্থের দিক থেকে কিন্তু এই রাস্তাটা আছে, তাহলে আমার লিখব আবার 1.5 মিটার বিস্তৃত রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হবে নিশ্চয়ই আগের মতো 20 যোগ উভয় দিকে 1.5 মিটার প্রশস্ত রাস্তা যোগ করলে হবে নিশ্চয়ই 20 যোগ 1.5 2 দিয়ে গুণ করলে হবে 3 এত মিটার হবে, তাহলে হবে কত 23 মিটার হয়ে গেল। তাহলে আমি যখন কি জানলাম, দৈর্ঘ্য জেনে গেলাম রাস্তা সহ, প্রস্থ জেনে গেলাম রাস্তা সহ, তাহলে তার ক্ষেত্রফলটা হবে, সুতরাং রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হবে নিশ্চয়ই 63 × 23 এত বর্গ মিটার হবে। গুণ করলে আমরা যা পাবো, যেমন 63 আমরা 23 দিয়ে গুণ করবো, 3 × 3 = 9, 3 × 6 = 18, তারপর 3 × 2 = 6, 6 × 2 = 12, 9, 8 × 6 = 14, 4 × 1, কাটাকুটি 3, 3 × 4, 1449 বর্গ মিটার পেয়ে গেল। এখন একটু এগিয়ে দিচ্ছি আমি, বাকিটা হয়তো সবটা করা লাগবে না, তোমরা পারবে, কারণ এখন কিন্তু আমরা ভেতরের দৈর্ঘ্যটা জানি 60 আর প্রস্থ জানি 20। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির রাস্তা বাদ দিয়া আমরা লিখতে পারি রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 60 × 20, তার মানে হচ্ছে কত 1200 বর্গ মিটার। এখন একেবারেই পরিষ্কার হয়ে গেল যে আমরা রাস্তা সহ ক্ষেত্রফল 1449, আর রাস্তা ছাড়া যে শুধু ভেতরের আয়তাকার জায়গাটা তার ক্ষেত্রফল হচ্ছে 1200। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম, রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবো। এবং টোটাল ক্ষেত্রফল থেকে আমরা কাকে বাদ দিয়ে দেব, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বাদ দিয়ে দেব। সুতরাং রাস্তার ক্ষেত্রফল হবে, সমান 1349, তার থেকে বাদ যাবে 1200। টোটাল চারিদিকে যে রাস্তাটা ছিল সেটা কতটুকু বেরিয়ে গেল, 1449। 1449 বিয়োগ হচ্ছে 1200, তার মানে হচ্ছে বর্গ মিটার ইকুয়াল টু হবে 249 বর্গ মিটার হবে। ইচ্ছা করলে আমরা বর্গ মিটারকে বর্গ সেন্টিমিটার করতে পারি। আমরা জানি 10,000 বর্গ সেন্টিমিটার 1 বর্গ মিটার, তাহলে আমি এটাকে 249কে 10,000 দিয়ে গুণ করে দেব। 10,000 বর্গ সেন্টিমিটার হচ্ছে 1 বর্গ মিটার, 100কে 100 দিয়ে গুণ করব, তার মানে 10,000 হবে। তার মানে হবে 249, একটা 0, 2টা 0, 3টা 0, 4টা 0, এত বর্গ সেন্টিমিটার হয়ে গেল, বর্গ সেন্টিমিটার। আমরা এটাকে সেন্টিমিটার লিখতে পারি। সাইড নোটে লেখা যায় যেহেতু 1 মিটার সমান 100
সেন্টিমিটার, এই সূত্র দিয়ে কিন্তু আমরা এটা বানিয়েছি। 1 মিটার যদি 100 সেন্টিমিটার হয় তাহলে 1 বর্গ মিটার হবে 100কে 100 দিয়ে গুণ, তার মানে 10,000। এর জন্য 10,000 গুণ করে নিলাম। বর্গ মিটার ছিল, আমি বর্গ সেন্টিমিটার কেন নিলাম তার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নে বলা ছিল ইটের যে ক্ষেত্রফলটা ছিল, আমি এখন ইটের ক্ষেত্রফল দিয়ে এই জায়গার ক্ষেত্রফলকে ভাগ করে দেবো, তাতে কিন্তু ইটের সংখ্যা বেরিয়ে আসবে। আমার সর্বশেষ লাইনগুলো হবে এরকম, প্রতিটি ইটের ক্ষেত্রফল, প্রতিটি ইটের ক্ষেত্রফল, প্রতিটি ইটের ক্ষেত্রফল সমান সমান আমার 12 গুণন 25 গুণন 12.5 এত বর্গ সেন্টিমিটার। প্রত্যেকটা ইটের ক্ষেত্রফল যদি এটা হয়, আমি যে ক্ষেত্রফলটা পেয়েছি এই ক্ষেত্রফলকে যদি ইটের সংখ্যা বের করতে হয়, সুতরাং ইটের সংখ্যা বা নির্ণয় ইটের সংখ্যা লিখতে পারো। নির্ণয় ইটের সংখ্যা সমান সমান রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়েছিলাম 249 বর্গ, 249 সাথে 4টা শূন্য ছিল, 4টা শূন্য, 1টা 2টা 3টা 4টা শূন্য, তো বর্গ সেন্টিমিটার ছিল। আর ইটের ক্ষেত্রফল ছিল 25 × 12.5 এত বর্গ সেন্টিমিটার, এটাও কিন্তু বর্গ সেন্টিমিটার ছিল। এখন এই সংখ্যা দিয়ে এই সংখ্যারে ভাগ করতে তুমি মেশিনের সাহায্য নিতে পারবা, ক্যালকুলেটরের সাহায্য নিতে পারবা। এটাকে এটাতে ভাগ করলে যত হবে ইটের সংখ্যা ঠিক ততটাই হবে। তাহলে অঙ্কটি শেষ হয়ে গেল। টোটাল 3টা অংশই আমরা শেষ করে ফেললাম। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায় দেওয়া হয়। আশা করি তোমরা এই অঙ্কগুলোর মতো আরও কিন্তু অঙ্ক বইয়ের মধ্যে আছে, এটার আলোকে কিন্তু তুমি অন্য প্রশ্নগুলি সলভ করতে পারো, ইচ্ছে করলে তুমি করতে পারো। তো আশা করা যায় তোমরা এই বইয়ে যদি এটার সাথে সংশ্লিষ্ট কোনো প্রশ্ন পেয়ে থাকো এবং তাকে যদি তুমি প্র্যাকটিস করো, সূত্রগুলি জানা থাকে, তাহলে তুমি অবশ্যই কিছু কিছু অঙ্ক করে নিয়ে আসতে পারবে। তাহলে 16.4 ভেতরে ঢুকে তোমরা, আমরা কিন্তু অধ্যায় নম্বর লিখে নেই না, তাহলে অনুশীলনী এটা 16.4 ছিল, এটা ছিল 16.4 শেষের অধ্যায়টা, তোমাদের 10-এর সিলেবাস এটা ছিল। আমরা এটা মোটামুটি আজকে শুরু করলাম, এটা কিন্তু আরও 2-1 দিন আলোচনা করব। আমি পরবর্তীতে জ্যামিতি পরিমিতি 2টা অংশ আমি আলোচনা করব। আমাদের অন্য একজন স্যার, সম্ভবত শ্রী সঞ্জিত বাবু, উনি গণিতের ত্রিকোণমিতি এবং বীজগণিত অংশটা উনি পড়াবেন, আমি বীজগণিত এবং পরিমিতি তোমাদের পড়াবো। তো পরবর্তী ক্লাসে সম্ভবত আমরা জ্যামিতি নিয়ে আসবো তোমাদের ক্লাসে। তো তোমরা কী করবে, 16.4 এটার সাথে সংশ্লিষ্ট যে অঙ্কগুলো মিল পাবে, বুঝবে, সেগুলো তোমরা পড়ে রাখবে। আমরা পরবর্তী সময়ে অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। বিশেষ করে এখনও পরিস্থিতি কিন্তু কাটেনি, করোনা পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক পর্যায়ে আমাদের দেশে আসেনি। তোমরা ঘরে থাকবে, সাবধানতা অবলম্বন করবে, পড়াশোনাতে কখনোই অমনোযোগী হবে না, তাহলে কিন্তু নিজেদেরই ক্ষতি হয়ে যাবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে এইভাবে ক্লাসগুলি চালিয়ে নিতে, তোমরা রীতিমতো ক্লাসগুলো ফলো করবে। আশা করি তোমাদের অনেক উপকৃত হবে। তোমরা আমাদের জন্য দোয়া করবে, তোমাদের জন্য আমরা দোয়া করছি। তোমরা ভালো থাকবে, এই কথা বলে আজকের মতো এই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি তোমাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।